আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশের পরিস্থিতির দিকে তাকালে আসলে ভালো থাকা শব্দটা এখন বেশ আপেক্ষিক মনে হয়। আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যাকে অনেকেই বলছেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম টার্নিং পয়েন্ট। বিশেষ করে আগামী কয়েকটা দিন আমাদের সবার জন্য খুবই স্পর্শকাতর। প্রশ্ন আসতে পারে কেন বলছি একথা? কারণ নির্বাচনের আর মাত্র ১ মাস বাকি। রাজনীতির মাঠের উত্তাপ যখন তুঙ্গে, ঠিক তখনই পর্দার আড়ালে ঘটে যাচ্ছে এমন কিছু ঘটনা যা আমাদের জাতীয় নিরাপত্তার সাথে সরাসরি জড়িত। আজ আপনাদের সাথে ঠিক এই বিষয়গুলো নিয়েই একটু খোলামেলা আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান হঠাৎ করেই ওয়াশিংটনে পাড়ি জমিয়েছেন। রাজনীতি সচেতন মানুষ যারা আছেন, তারা ডক্টর খলিলুর রহমানকে বেশ ভালোভাবেই চেনেন। তাকে নিয়ে নানা মহলে নানা রকম কৌতূহল আছে। অনেকের মনে তাকে নিয়ে আছে নানা ধরনের সন্দেহ। তো এই ভদ্রলোক হঠাৎ করে বলা যায় এক প্রকার জরুরি ভিত্তিতেই কেন যুক্তরাষ্ট্র গেলেন? তাও এমন একটা সময়ে যখন নির্বাচনের ডামাডোল বাজছে বেশ জোরে সোরে। এই প্রশ্নটা কিন্তু এখন সবার মনে। সবচেয়ে মজার বিষয় হলো তার এই সফরের টাইমিং। সরকারি অফিস আদেশ থেকে আমরা জানতে পেরেছি তার সফরের সময়সীমা ৮ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত। তিনি একই সাথে যুক্তরাষ্ট্র এবং আরব আমিরাত সফর করবেন। এখন প্রশ্ন আসতেই পারে, ওয়াশিংটনের সাথে দুবাই বা আরব আমিরাতের কানেকশনটা আসলে কোথায়? আপনারা যারা আন্তর্জাতিক ভূ রাজনীতি নিয়মিত ফলো করেন, তারা হয়তো জানেন যে বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কিংবা ভারতের সাথে কোনো গুরুত্বপূর্ণ বা গোপন বৈঠক যদি করতে হয়, তবে সেটার জন্য আরব আমিরাতকে একটা সেফ জোন বা নিরাপদ ভেন্যু হিসাবে বেছে নেওয়া হচ্ছে। ডক্টর খলিলুর রহমানের এই সফরে দুবাইয়ের অন্তর্ভুক্তি তাই কোনো সাধারণ ট্রানজিট নয়, বরং এর পেছনে গভীর কোনো কূটনৈতিক সমীকরণ থাকতে পারে। গণমাধ্যমে খবর এসেছে যে তিনি মূলত রাজনৈতিক উত্তরণ, নির্বাচনের প্রস্তুতি এবং সম্প্রতি আমাদের উপর যে ভিসা বন্ড আরোপ করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করতেই সেখানে গেছেন। কিন্তু বিষয়টা কি আসলেই এত সরল? চলুন একটু গভীরে যাওয়া যাক। তার এই সফরের ঠিক পরপরই, মানে আগামী ১২ই জানুয়ারি ঢাকায় পা রাখতে যাচ্ছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসন। আপনারা জানেন, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে এদেশে কম আলোচনা সমালোচনা হয়নি। তিনি চলে যাওয়ার পর বেশ লম্বা একটা বিরতি দিয়ে যুক্তরাষ্ট্র তাদের নতুন দূত পাঠাচ্ছে। আর তিনি ঢাকায় এসেই নাকি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করবেন। ঠিক এই সময়েই আমাদের নিরাপত্তা উপদেষ্টার ওয়াশিংটনে ছুটে যাওয়াটা কি শুধুই কাকতালীয়? নাকি নতুন রাষ্ট্রদূতের আগমনের আগে কোনো বিশেষ বার্তা বা বোঝাপড়া চূড়ান্ত করতেই তিনি সেখানে গিয়েছেন? এখন আসি তিনি সেখানে কাদের সাথে দেখা করবেন সেই প্রসঙ্গে। এটা জানলে আপনারা সফরের গুরুত্বটা আরো বেশ ভালো করে আমার মনে হয় বুঝতে পারবেন। ওয়াশিংটনে তিনি বৈঠকের জন্য যাদের কাছে সময় চেয়েছেন বা যাদের সাথে বৈঠকের শিডিউল রয়েছে, তাদের প্রোফাইলগুলো কিন্তু বেশ ভারী। এই তালিকায় আছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি এলিসন হুকার, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর। এমনকি শোনা যাচ্ছে বর্তমানে ওয়াশিংটন সফরে থাকা ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গুরের সাথেও তার বৈঠকের কথা রয়েছে। এখানে একটা নামের উপর আমি বিশেষ গুরুত্ব দিতে চাই, পল কাপুর। তিনি ডোনাল্ড লু এর জায়গায় এসেছেন এবং তার ব্যাকগ্রাউন্ড কিন্তু বেশ ইন্টারেস্টিং।
পল কাপুর দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে পাকিস্তানের জঙ্গিবাদ এবং নিরাপত্তা ইস্যু নিয়ে দীর্ঘ গবেষণা করেছেন। তার মতো একজন ব্যক্তির সাথে আমাদের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক নিশ্চয়ই শুধুমাত্র ভিসা বন্ড বা সাধারণ কনসুলার বিষয় নিয়ে হবে না। এখানে অবশ্যই আঞ্চলিক নিরাপত্তা এবং রাজনৈতিক কৌশলগত বিষয়গুলো প্রাধান্য পাবে। সরকার হয়তো বলছে যে ভিসা বন্ডের জটিলতা নিরসনে এই সফর, কিন্তু যাদের সাথে বৈঠক হচ্ছে তারা কি আদৌ ভিসা প্রসেসিং বা ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কোনো লোক, নাকি তারা এই অঞ্চলের রাজনীতি এবং ক্ষমতার পালাবদলের মাস্টারমাইন্ড? এই প্রশ্নটা আপনাদের বিবেকের কাছেই রাখলাম। এবার চলুন একটু এই ভিসা বন্ড ইস্যুটা নিয়ে কথা বলি, যেটা এখন আমাদের জন্য নতুন এক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভিসা বন্ড বিষয়টা আসলে কি? সহজ ভাষায় বললে এটি এক ধরনের আর্থিক জামানত। যুক্তরাষ্ট্র কিছু নির্দিষ্ট দেশের নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার আগে এখন একটা গ্যারান্টি মানি বা জামানত চাইছে। এর কারণ হিসেবে তারা বলছে অনেকে ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে আর ফিরে আসেন না। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও সেখানে অবৈধভাবে থেকে যান, যাকে বলা হয় ওভারস্টে। এই প্রবণতা ঠেকাতেই তারা এই বন্ড সিস্টেম চালু করেছে। নিয়ম অনুযায়ী কেউ যদি নির্ধারিত সময়ে ফিরে না আসেন, তাহলে তার ওই জামানতের টাকা বাজেয়াপ্ত করা হবে। দুঃখজনক বিষয় হলো এই তালিকা এখন বাংলাদেশের নামও যুক্ত হয়েছে। শুধু বাংলাদেশ নয়, মোট ৩৮টি দেশ এই তালিকায় আছে। কিন্তু আমাদের আত্মসম্মান বা আন্তর্জাতিক অবস্থানের কথা চিন্তা করলে, তালিকার বাকি দেশগুলোর নাম শুনলে আপনারা কিছুটা হতাশই হবেন। আলজেরিয়া, অ্যাঙ্গোলা, ভুটান, বুরুন্ডি, আইভরি কোস্ট, জিবুতি, গাম্বিয়া, লাইবেরিয়া, মৌরিতানিয়া, এই ধাঁচের দেশগুলোর সাথে এখন আমাদের নাম উচ্চারিত হচ্ছে। আমরা কোথায় আছি আপনারা একবার একটু মন থেকে ভাবুন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন নোবেলজয়ী ব্যক্তিত্ব নেতৃত্বে আসার পর আমাদের প্রত্যাশা ছিল অনেকটা আকাশচুম্বী। আমরা ভেবেছিলাম আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, কূটনৈতিক সম্পর্কগুলো আরো মসৃণ হবে। ডক্টর ইউনূসের ব্যক্তিগত সম্পর্কের জেরে হয়তো অনেক সমস্যার চটজলদি সমাধান হবে। কিন্তু বাস্তবতা কি বলছে? বাস্তবতা হলো যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের পোশাক খাতের শুল্ক সুবিধা বা জিএসপি তো দূরের কথা, উল্টো আমাদের উপর বাড়তি শুল্ক আরোপ খড়গ হিসাবে ঝুলেছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই শুল্কায়ন সমস্যার কোনো সমাধান এখনো হয়নি। তার উপর এখন নতুন করে যুক্ত হলো এই ভিসা বন্ডের বোঝা। সরকার আগে থেকেই জানতো যে এমন কিছু হতে পারে। তাহলে প্রশ্ন হলো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা এই যে ডক্টর খলিলুর রহমানের মতো দক্ষ ব্যক্তিরা, তারা আগে থেকে কি পদক্ষেপ নিয়েছিলেন? কেন তারা এই অপমানজনক তালিকায় বাংলাদেশের নাম ওঠা কোনোভাবে আটকাতে পারলেন না? সরকার এর আগে একজন মার্কিন নাগরিককে বিশেষ দায়িত্বে নিয়োগ দিয়েছিল, যার মার্কিন পাসপোর্টও আছে। তাকে আনা হয়েছিল আমাদের স্বার্থ রক্ষার জন্য, নানাভাবে লবিং করতে। গত ১৫ থেকে ১৬ মাসে তিনি আসলে দেশের জন্য কি করতে পেরেছেন? সরকারের প্রেস উইং থেকে তো তখন অনেক বড়, বড় কথা বলা হয়েছিল। কি বলা হয়েছিল? বলা হয়েছিল রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠানো হবে, আন্তর্জাতিক সমর্থন আদায় করা হবে। কিন্তু কাজের কাজ কি কোনো কিছু হয়েছে? রোহিঙ্গারা এখনো আমাদের ঘাড়ে বোঝা হয়ে আছে। আর উল্টো আমাদের নাগরিকদের যুক্তরাষ্ট্রে যাওয়া আরো কঠিন এবং ব্যাপকভাবে ব্যয়বহুল হয়ে গেল। এই যে নিরাপত্তা উপদেষ্টা এখন ওয়াশিংটনে দৌড়ঝাঁপ করছেন, এটা কি আসলে ড্যামেজ কন্ট্রোল, নাকি নির্বাচনের আগে শেষ মুহূর্তের কোনো ডিল কিংবা সমঝোতা? আপনারা জানেন ভিসা বন্ডের তালিকায়
বাংলাদেশের নাম আসাটা শুধু অর্থনৈতিক বিষয় না, এটা একটা কূটনৈতিক ব্যর্থতারও দলিল। প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী, পর্যটক এবং কর্মী যুক্তরাষ্ট্রে যান। তাদের জন্য এখন ভিসার আবেদনের সাথে মোটা অঙ্কের টাকার জামানত দেওয়ার বিষয়টি বড় এক বাধা হয়ে দাঁড়াবে। এটা কি আমাদের সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবে না? আলোচনার এই পর্যায়ে এসে আমার মনে হচ্ছে নিরাপত্তা উপদেষ্টার এই সফরের আসল উদ্দেশ্য হয়তো ভিন্ন। নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র আসলে কি চাইছে বা বর্তমান সরকারকে তারা কি বার্তা দিতে চাইছে সেটাই হয়তো ডক্টর খলিলুর রহমান বুঝতে গেছেন। কিংবা তিনি হয়তো বুঝাতে গেছেন যে আমরা তোমাদের সব শর্ত মানছি, আমাদের উপর থেকে চাপ কমাও। কিন্তু ইতিহাস বলে আন্তর্জাতিক রাজনীতিতে দয়া দাক্ষিণ্যের কোনো স্থান নেই। সেখানে চলে শুধুই স্বার্থের খেলা। আপনারা যদি একটু খেয়াল করেন, দেখবেন ওয়াশিংটনে ভারতীয় রাষ্ট্রদূতের উপস্থিতিও বেশ তাৎপর্যপূর্ণ। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের প্রভাবকে যুক্তরাষ্ট্র কখনোই কিন্তু কোনোভাবে অস্বীকার করে না। তাই ওয়াশিংটনে বসে ভারতীয় রাষ্ট্রদূতের সাথে আমাদের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক বা একই সময়ে সেখানে অবস্থান করাটা কোনো সাধারণ ঘটনা নয়। এখানে ত্রিদেশীয় মানে বাংলাদেশ, ভারত এবং যুক্তরাষ্ট্র একটা স্বার্থের সমীকরণে কাজ করছে। নির্বাচনের আগে এই সমীকরণটা কোন দিকে মোড় নেয় আমি মনে করি সেটাই এখন দেখার বিষয়। সবশেষে একটা বিষয় পরিষ্কার, ডক্টর খলিলুর রহমান ওয়াশিংটন থেকে কি বার্তা নিয়ে ফিরবেন তার উপর আগামী দিনের অনেক কিছুই নির্ভর করছে। তিনি কি ডক্টর ইউনূসের জন্য কোনো সুসংবাদ নিয়ে আসবেন, নাকি যুক্তরাষ্ট্রের তরফ থেকে আরো কঠিন কোনো শর্ত বা সবক নিয়ে ফিরবেন? নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের এই কড়া নজরদারি, নতুন রাষ্ট্রদূতের আগমন এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টার এই তড়িঘড়ি সফর সব মিলিয়ে পরিস্থিতি আমি মনে করি বেশ ঘোলাটে। আমরা সাধারণ জনগণ হিসাবে শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কি বা করতে পারি? তবে সচেতন থাকতে দোষ নেই। আমাদের বুঝতে হবে দেশের স্বার্থ আসলে কোথায় এবং কারা সেই স্বার্থ রক্ষা করছে বা জলাঞ্জলি দিচ্ছে। ভিসা বন্ডের মতো বিষয়গুলো হয়তো অনেকের কাছে ছোট মনে হতে পারে, কিন্তু এগুলো বুঝিয়ে দেয় বিশ্ব দরবারে আমাদের অবস্থান আসলে কতটা নড়বড়ে হয়ে গেছে। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।